হ্যালো মাই সুইট অ্যান্ড বিউটিফুল পিপল, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি অন্বেষা আর আমার চ্যানেলের আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের প্রাণের শহর কলকাতা ছিল ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে বিপ্লবী কার্যকলাপের পাশাপাশি জাতীয়তাবাদী চেতনা প্রসারিত হয়েছিল এবং এই শহরটি স্বাধীনতা সংগ্রামীদের মিলনস্থল হয়ে উঠেছিল। কলকাতার এরকমই একটা ঐতিহাসিক স্থান হলো আলিপুর জেল, যেখানে বহু স্বাধীনতা সংগ্রামীরা মৃত্যুবরণ করেছিলেন। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনের দ্বারা রক্ষণাবেক্ষণ করা বিলুপ্ত আলিপুর জেলটিকে একটি জাদুঘরে রূপান্তরিত করা হয়। 2022 সালের সেপ্টেম্বর মাসে এই মিউজিয়ামটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। আজকের আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো স্বাধীনতা সংগ্রামীদের জেলে কাটানো জেলবন্দি অবস্থার সেই চিত্র। ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই বলবো আপনারা কিভাবে এই মিউজিয়ামে আসবেন। যারা মেট্রো করে আসবেন তারা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমে 1 নম্বর গেট থেকে বেরিয়ে সোজা সামনের দিকে এগিয়ে ডান দিকের রাস্তা ধরে 10-15 মিনিট সোজা হেঁটে এলেই পৌঁছে যাবেন আলিপুর মিউজিয়ামে। যদি কেউ হেঁটে আসতে না চান তার জন্য বাস বা অটোর ব্যবস্থাও আছে। মাথাপিছু ভাড়া 10 টাকা করে। বাস বা অটোতে উঠলে তারা একেবারেই মিউজিয়ামের গেটের সামনে নামিয়ে দেবে। যদি কেউ মেট্রোতে না এসে পুরোটাই বাসে আসতে চান তাহলে আপনারা কলকাতার যে কোনো প্রান্ত থেকে হাজরাগামী বাসে করে এসে পৌঁছে যেতে পারবেন আলিপুর জেল মিউজিয়ামে। আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে রাখছি, আলিপুর জেল মিউজিয়াম যাওয়ার আগে কিন্তু একটা ব্রিজ পড়বে। দেখুন, আমি কিন্তু ফাইনালি চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামের একদম ঠিক সামনে। এই রাস্তাটা ক্রস করলে আলিপুর জেল মিউজিয়াম। এখানে কার পার্কিংয়ের ব্যবস্থাও আছে। বাইক পার্কিংয়ের জন্য ঘন্টায় নেয় 5 টাকা করে, আর 4 হুইলার পার্কিংয়ের জন্য ঘন্টায় নেয় 10 টাকা করে, আর বাস পার্কিং ঘন্টায় 20 টাকা করে। সপ্তাহের সোমবার ছাড়া প্রত্যেক দিনই এই মিউজিয়ামটি খোলা থাকে দুপুর 12টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। মূল দরজা থেকে প্রবেশ করেই বাঁ দিকে আছে টিকিট কাউন্টার। এই মিউজিয়ামে প্রবেশ করার জন্য জনপ্রতি প্রবেশ মূল্য 30 টাকা। 3 বছরের নিচের বাচ্চাদের টিকিটের প্রয়োজন নেই। মিউজিয়ামের ভেতরে বাইরের কোনো খাবার নিয়ে ঢোকা যায় না। প্রতিদিন সন্ধ্যা 6:30 থেকে অনুষ্ঠিত হয় একটি লাইট অ্যান্ড সাউন্ড শো। যদি আপনারা সেই শো দেখতে চান তাহলে আপনাদের 100 টাকা টিকিট কাটতে হবে, মানে সব মিলিয়ে মাথাপিছু পড়বে 130 টাকা। মিউজিয়ামের ভেতরে ঢোকার আগে টাকার ব্যাগ আর ফোন বার করে নিয়ে ব্যাগ জমা রেখে যেতে হবে এই কাউন্টারে। এখন কিন্তু আমি ব্যাগ রেখে দিয়েছি, আর ব্যাগ রেখে আমি প্রবেশ করব মিউজিয়ামের ভেতরে। আসুন আপনারাও আমার সাথে মিউজিয়াম ঘুরে দেখবেন, চলুন। প্রথমে ঢুকেই সামনের দিকে এগিয়ে এলে ডান দিকে দেখতে পাবেন এই শহীদ স্তম্ভটি। এখানে এলে মনে পড়বে ইংরেজদের অত্যাচারে আত্মবলিদান দেওয়া সেই সব শহীদদের কথা। আমরা তাদের আজও ভুলতে পারি না। তাদের স্মরণেই তৈরি করা হয়েছে এই শহীদ বেদিটি। এখানে দেখতে পাচ্ছেন সেই সব শহীদদের নাম খোদাই করা রয়েছে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে এই নামগুলো পড়ে নেবেন। এখানে একটা বোর্ডে খুব সুন্দর করে মিউজিয়ামের কোন দিকে কি রয়েছে সেটাই অ্যারো দিয়ে দেখানো হয়েছে, যাতে আপনারা খুব সহজেই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে পারেন। আমি প্রথমেই বাঁ দিকে এই ফাঁসির মঞ্চের দিকে যাব। চলুন আগে ওই দিকটা ঘুরে আসা যাক। এই দিকে এলে আমরা দেখতে পাবো ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ আর যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। এটা হলো এখানকার ফাঁসির মঞ্চ এবং প্রাণদণ্ডে দণ্ডিত বন্দীদের জন্য নির্ধারিত কক্ষ। ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো। মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে এবং পরে পার্শ্ববর্তী কক্ষে রাখা হতো। এখানে ফাঁসি দেওয়ার আগে বন্দীদেরকে এই নির্জন কক্ষে রাখা হতো। মিউজিয়ামের ফাঁসির মঞ্চটি ভারতের কিছু স্বাধীনতা সংগ্রামীর চূড়ান্ত আত্মত্যাগের এক গভীর স্মৃতিচারণ উপস্থাপন করে। এই অংশটি মৃত্যুদণ্ডের ভয়াবহ বাস্তবতা এবং ফাঁসির মঞ্চে অংশগ্রহণকারীদের দ্বারা প্রদর্শিত অপরিসীম সাহসের অন্তর্দৃষ্টি প্রদান করে।
এটি তাদের অটল অঙ্গীকারের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি হিসেবে কাজ করে এবং দর্শনার্থীদের ভারতের স্বাধীনতার জন্য প্রদত্ত মূল্যের কথা মনে করিয়ে দেয়। ফাঁসিকাঠের বিপরীতে অবস্থিত এই ভবনটি থেকে তখনকার দিনে রাজনৈতিক বন্দীরা ফাঁসি দেখতে পেতেন। আলিপুর জেল জাদুঘরের মধ্যে বিশেষ কক্ষগুলি গভীর তাৎপর্য বহন করে, যা একসময় এই দেওয়ালের মধ্যে বন্দী বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায়। নেতাজি কক্ষ, নেহেরু কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ হল ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীকী ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে দাঁড়িয়ে থাকা উল্লেখযোগ্য কক্ষগুলির মধ্যে একটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি কক্ষ মূর্তি দিয়ে সজ্জিত, যা জাতির প্রতি তাদের অবদানের সাথে একটি বাস্তব সংযোগ তৈরি করে। এই বিশেষ কক্ষগুলিতে প্রবেশ করলে দর্শনার্থীরা এই সম্মানিত নেতাদের উত্তরাধিকারী, তাদের অটল মনোবল এবং ভারতের ইতিহাস গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে জানতে পারবেন। এবারই এই বিল্ডিংটার দোতলায় আপনাদের নিয়ে যাচ্ছি, যেখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষ। চলুন, আসুন আমার সাথে। নেতাজি সুভাষচন্দ্র বসু আইন অমান্যের অপরাধে এই ভবনের কক্ষে 1930 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। প্রথম কয়েকটি মাস তিনি নীরবে বই পড়ে এবং ধ্যান করে কাটিয়েছিলেন। 1930-এর এপ্রিলে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি কয়েকজন কংগ্রেস নেতাকে অমানবিকভাবে লাঠিপেটা করা হয়। অপরাধ, তারা অন্যান্য বন্দীদের ওপর প্রহরীদের অকথ্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। কলকাতা পুরসভার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 1921 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণের জন্য এই ভবনের দ্বিতীয় তলে 8 নং কক্ষে বন্দী ছিলেন। চিত্তরঞ্জন দাস ছিলেন একজন ভারতীয় আইনজীবী ও কবি, যিনি পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের নেতা হয়ে ওঠেন। যতীন্দ্রমোহন সেনগুপ্ত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি ছিলেন একজন আইনজীবী, রাজনীতিবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ সদস্য। 22শে অক্টোবর 1932 সাল থেকে 5ই জুন 1933 সাল পর্যন্ত এই কারাকক্ষে তিনি বন্দী ছিলেন। এবার আমরা স্ট্রিট নাম্বার 6-এর দিকে এগিয়ে যাব, যেখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন নেহেরু কক্ষ। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণের জন্য 1934 সালের 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত এই ভবনের একটি কক্ষে ব্রিটিশ সরকার কর্তৃক কারারুদ্ধ ছিলেন। তার কন্যা ইন্দিরা গান্ধী 2 সপ্তাহ অন্তর 20 মিনিটের জন্য তার সঙ্গে দেখা করতে আসতেন। পিতা এবং কন্যা কারাকক্ষের বাইরের এই অঙ্গনে একটি গাছের তলায় বসতেন। কক্ষে ছিল একটি মাত্র জানলা এবং ন্যূনতম প্রয়োজনীয় জিনিস যেমন লণ্ঠন, কাগজ কলম ও বিছানার চাদর রাখা থাকত। নেহেরু কক্ষ থেকে বেরিয়ে বিপরীত দিকে আছে একটা সেমিনার হল, যেখানে মাঝে মধ্যেই এক্সিবিশন হয়। সেমিনার হল থেকে বেরিয়ে আমি এসে পৌঁছালাম এই বড় ফাঁকা জায়গাটায়। আপনারা দেখতেই পাচ্ছেন কি বিশাল এই জায়গাটা। এই ফাঁকা জায়গাটায় দেখতে পাচ্ছ কত ধরনের গাছপালা আছে। এখানে আম গাছ, কাঁঠাল গাছ, বাতাবি লেবু গাছ। এই যে বোর্ড লাগানো যে জায়গাগুলো দেখছো বা এই গলিগুলো দেখছো, এগুলোর মধ্যে কিন্তু সব আলাদা আলাদা কক্ষ রয়েছে। ডান দিকে দেখতে পাচ্ছ পানীয় জলের একটা ব্যবস্থা আছে, আর এর পাশেই রয়েছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একটা আলাদা ঘর। এবার আমি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। এই কক্ষে রয়েছে দ্বীপান্তরের বন্দীদের জীবন কেমন ছিল তারই কিছু নিদর্শন। এবার আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। এই কক্ষটা দোতলায় অবস্থিত। চলুন, আপনারাও আসুন আমার সাথে, দেখি কি আছে। এই কক্ষে ঢুকতেই প্রথমে এই ছবিটা চোখে পড়ল, সেলুলার জেল আন্ডার কনস্ট্রাকশন। তারপরেই এইরকম কিছু বন্দীদের মডেল রাখা আছে, যারা ওই দ্বীপান্তরে বন্দী ছিল, তাদের কিছু এরকম মডেল রাখা রয়েছে এখানে। হাতে রয়েছে হাতকড়া।
এখানে আরও একটা মডেল দেখা যাচ্ছে, সে এখানে কিছু একটা পেশাই করছে। তারপরে আছে বন্দীদের জামা কাপড়। এই দিকে আবার একজন বন্দির মডেল রাখা হয়েছে, সে আবার নারকেল ছাড়াচ্ছে। এটা কারাগারের একটা মডেল করা হয়েছে, যেখানে কিছু হাত দেখানো হয়েছে। এইবার আমরা এইখান থেকে বেরিয়ে অন্য একটা কক্ষের দিকে যাব। এবার আমরা তাঁতকলটা ঘুরে দেখব। ভারতবর্ষে ব্রিটিশ আমলে কারার অন্তরালের কয়েদিদের কঠোর পরিশ্রম করতে হতো এবং তাদের ওপর চলতো চরম অত্যাচার। ভারতে ব্রিটিশ শাসনের প্রথম দিকে কারাগারগুলিতে কয়েদিদের দিয়ে জোর করে কাজ করানো হতো। ধীরে ধীরে এই কাজের মধ্যে তাঁতকল অন্তর্ভুক্ত হয়। এই তাঁতকলে উৎপাদিত বস্ত্র ব্রিটিশদের অর্থনৈতিক স্বার্থে ব্যবহৃত হতো। অনেক বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী যারা ব্রিটিশ সরকারের হাতে বন্দী ছিলেন, তাদেরও এই তাঁতকলে কাজ করতে হয়েছে। এটি তাদের স্বাধীনতা সংগ্রামের একটি অংশ ছিল, যেখানে তারা শারীরিক ও মানসিকভাবে কষ্ট সহ্য করার পাশাপাশি ব্রিটিশ অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধেও লড়াই করেছিলেন। এবার আমরা দেখব কবি নজরুল ইসলাম সেল। কাজী নজরুল ইসলামকে আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী করা হয়েছিল। 1923 সালের জানুয়ারি মাসের 17 তারিখ থেকে তিনি সেখানে 87 দিন বন্দী ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আনন্দময়ীর আগমনে কবিতা লেখার জন্য তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেলটিতে রাখা হয়েছে ওনার লেখা বিভিন্ন বই এবং ওনার পরিবারের সাথে ওনার কিছু ছবি। এবার এই জায়গাটা দেখা যাক এখানে কি আছে। এটা হচ্ছে ঐতিহাসিক কারাকক্ষ। চলো, এখানে দুটো রাস্তা আছে, ভাগে ভাগে তোমাদেরকে দেখাই। এই কারাকক্ষগুলিতে বন্দীদের জীবনচর্চা তুলে ধরা হয়েছে। যাদেরকে বন্দি করা হতো তাদের এই ঘরে প্রথমে এনে রাখা হতো। প্রথমে কয়েদিদের এনে এই সাধারণ কক্ষে রাখা হলে তারপর এইখান থেকে যার যেরকম সাজা হতো সেই হিসেবে অন্যান্য কক্ষে নিয়ে যাওয়া হতো। ঘরটা কিন্তু সেই রকমই বড়। এখন আমরা এসে পৌঁছেছি 4 নম্বর ওয়ার্ডের কাছে। তোমরা দেখো, সিঁড়িগুলো কিন্তু আগের মতোই ভাঙা ভাঙা রয়েছে। এখানে দেখা যাচ্ছে একজন কয়েদিকে একজন ব্রিটিশ কর্মচারী অত্যাচার করছে, আর একজন বন্দীকে নাপিত দিয়ে চুল কাটানো হচ্ছে, আর পাহারায় রয়েছে একজন ব্রিটিশ কর্মচারী। কিছুটা এগোতেই আমরা এই মডেলটা দেখলাম। এই মডেলটা ঝাড়ু হাতে ঝাড় দিচ্ছে, আর তার পোশাকে লেখা আছে 106 নম্বর। এই যে এই বড় ঘরটা দেখছো, এই ঘরের মধ্যেই কিন্তু অনেক কয়েদি একসাথে থাকতো। এখানেই তারা স্নান, খাওয়া, মলমূত্র ত্যাগ সব এই ঘরের মধ্যেই করতো। এই কক্ষটাকে কিন্তু সারানো হয়নি বা ঠিকঠাক করা হয়নি। এই কক্ষটা যেরকম ছিল সেরকমই রাখা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি জল খাওয়ার জন্য ছিল মাটির জালা, সিলভারের থালা, আর কিছু একটা পাতা ছিল বিছানার ওপর। কিছু একটা চাদর টাইপের, কালো চাদর টাইপের কিছু পাতা থাকতো বিছানার ওপর। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু এই ঘরের মধ্যে শৌচাগার। এখানেই কয়েদিরা মলমূত্র ত্যাগ করতো। এই কক্ষে বিভিন্ন ভয়েস ওভার শোনা যাচ্ছিল। এই তোমরা শুনতেই পাচ্ছ, এখানে 2-3টে ভয়েস ওভার শোনা যাচ্ছে। আমি যখন এই কক্ষে প্রবেশ করলাম তখন কিন্তু এই কক্ষে তেমন কোনো লোক ছিল না। এই কক্ষে প্রবেশ করার পর থেকেই আমার গাটা বেশ ছমছম করছে। তোমরাও হয়তো বুঝতেই পারছো যে এই ঘরে কিন্তু তেমন কোনো লোক নেই, আর পরিবেশটা বেশ গা ছমছমে। ঐতিহাসিক কারাকক্ষের পাশেই আছে স্ট্রিট নং 7। এই স্ট্রিট নং 7 থেকেই আমরা এখন সোজা হেঁটে যাব। স্ট্রিট নং 7 থেকে সোজা হেঁটে গেলে পড়বে এই মাঠটি। এই মাঠেই লাইট অ্যান্ড সাউন্ড শোটি হয়। তোমরা ভিডিওতে এই যে লাল বাড়িটা দেখতে পাচ্ছ, এটা আগে এখানকার হাসপাতাল ছিল, কিন্তু এখন এটা একটা সংগ্রহশালাতে রূপান্তরিত করা হয়েছে। এবার তোমাদেরকে এই সংগ্রহশালাটা আমি ঘুরে দেখাবো। বাইরে দেখছো কি সুন্দর বেঞ্চের মতো পাতা আছে, এখানে কিন্তু তোমরা বসে সময় কাটাতে পারবে। এই ভিডিওর অনেক জায়গাতেই হয়তো তোমরা এরকম কিউআর লক্ষ্য করেছো। এই কিউআর কোডগুলোকে স্ক্যান করলে কিন্তু তোমরা সেই সম্পর্কিত সব তথ্য জানতে পারবে। বিল্ডিংয়ের ভিতরে ঢুকে কিছুটা যেতেই চোখে পড়ল এই পিস্তলটি। এই পিস্তলটি দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তলের অনুসরণে করা হয়েছে। এখানে কিন্তু দোতলায় যাওয়ার জন্য লিফট এবং সিঁড়ি দু রকমেরই ব্যবস্থা রয়েছে। এই যে আমি এখন লিফটে করে উঠছি। লিফট থেকে বেরিয়ে পুরো যে ফার্স্ট ফ্লোরটা, পুরো ফার্স্ট ফ্লোরেই কিন্তু সংগ্রহশালা। আর এই ডান দিকে দেখছো, এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠলে এই জায়গাটা দিয়ে উঠতে হতো। এখন যে ঘরটায় প্রবেশ করছি,
এই ঘরে বাংলার মুক্তি সংগ্রামীদের অবদান তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে কাজী নজরুল ইসলাম, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ আরও অনেক স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি। এখন তোমরা দেখছো নেতাজি সুভাষচন্দ্র বসু কক্ষ। সুভাষচন্দ্র বসু ছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট একজন ভারতীয় বিপ্লবী। দেখো এই ঘরটার চারিদিকের দেওয়ালগুলোতে সুভাষচন্দ্র বসু সম্পর্কিত সব রকম তথ্য সংরক্ষণ করা হয়েছে। ফার্স্ট ফ্লোরে দেখার মতো কিন্তু আরও অনেকগুলো সংগ্রহশালাই রয়েছে। সবটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ ভিডিওটা তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে আর তোমাদের ভালোও লাগবে না। তোমরা নিজেরা এসে দেখো, তোমাদের ভালো লাগবে। এই বিল্ডিংটা থেকে বেরোতেই এই খাবারের দোকানগুলো চোখে পড়লো। তোমাদের কিন্তু কিছু খেতে হলে এই দোকানগুলো থেকে নিয়েই খেতে হবে, কারণ এই মিউজিয়ামে বাইরের খাবার নিয়ে ঢোকা যায় না। এই দোকানের খাবারগুলো খুব ভালো না হলেও ওই মোটামুটি ঠিকঠাক, খেয়ে পেট ভরার মতো। এই বারান্দাটা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল দুর্গা ঠাকুরের এই মূর্তিগুলো। খুব সুন্দর, খুবই সুন্দর। আর তার মধ্যে উপরই পাওনা হলো এই যে গানটা যে ভেসে আসছে, এই গানটা, মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। স্বাধীনতার মন্দির বা মুক্তি আন্দোলনের ভিত্তি স্থাপন করতে গিয়ে কত মানুষ তার জীবন উৎসর্গ করেছিলেন, তারই ইতিহাস লেখা আছে চোখের জলে। এবার আমি মিউজিয়াম থেকে বেরোবো। মিউজিয়াম থেকে বেরোনোর মুখে মানে মিউজিয়ামে ঢোকার সময় ওপরে এই কফি হাউসটা আছে। এই কফি হাউসের পরিবেশ খুবই ভালো আর ছিমছাম। তোমরা চাইলে এখান থেকে কফি খেতে পারো। কফি হাউসটা উপরে, টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকের আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে আমার ভিডিও নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে।